ভাইজির বিয়ের পরেই প্রথম নতুন জামাই মেয়ে আমার বাসায় আসছে, সেই সাথে ভাইয়া ভাবিরাও আসবে। তাদের জন্য আমি কি কি আয়োজন করেছিলাম সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি দুইটা পার্টে ভাগ করে নিয়েছি। তো প্রথম পার্টটা কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তো যারা দেখেনি তারা কিন্তু এখনই দেখে নিতে পারেন। আজকে থাকছে পার্ট 2। তো পার্ট 2টা আমি বিকাল থেকে শুরু করেছি। তো সব কিছুই আমি আগে থেকে সকালবেলা কেটে কুটে ধুয়ে তারপরে আবারও ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ সবাই দুপুরবেলা আসার কথা ছিল, কিন্তু সবাই বলছিল যে রাতের বেলা আসবে। তার জন্য আমি আর দুপুরে রান্নাটা করিনি, দুপুরবেলা শুধু গরুর মাংসটা রান্না করেছি। আর সব কিছু কেটে কুটে ধুয়ে তারপরে রেডি করে আবারও ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একটা দিকে আমার সুবিধাই হয়েছে, কারণ একা হাতে যেহেতু আমার সবটাই রেডি করতে হয়েছে, তার জন্য আমি হাতে বেশ অনেকটাই সময় পেয়েছিলাম। তার জন্য মশলাগুলো আমি সব কিছু আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। এখন শুধু আমি একে একে রান্নাগুলো করে নিব। আর সব যদি আগে থেকে গুছানো থাকে তাহলে কিন্তু রান্না করতেও খুব বেশি একটা সময় লাগে না। তো আমার বাসায় সবাই যেহেতু সন্ধ্যার পরপরই আসবে, তাই জন্য ভাবছিলাম বিকাল থেকে রান্নাটা শুরু করব, তাহলে যাতে আসার আগে আমি সব রান্না বান্না শেষ করে কাজগুলো গুছিয়ে রাখতে পারি। বাসায় কেউ আসলে তাদেরকে সময় না দিয়ে আবার রান্নাঘরে পড়ে থাকতেও আমার ভালো লাগে না। তারপরেও আজকে সারাদিনে অনেক বেশি গরম পড়ছিল, একদম হিট ওয়েদার ছিল। তার জন্য এই গরমের মধ্যে আমি আর 4টার দিকে রান্নাটা শুরু করতে পারিনি। তো আমার রান্নাটা শুরু করতে প্রায় 5টা সাড়ে 5টা বেজে গিয়েছিল। তো এখন বাবু ঘুমাচ্ছিল, তো আমি বাবু ঘুম থেকে ওঠার আগে সব ঝটপট রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভুনা করব, তার জন্য কিন্তু চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি একটা ভাজতে হয় না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায়। তার জন্য আমি হালকা করে এপিট ওপিট ভেজে নিয়ে তারপরে উঠিয়ে রাখলাম। এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি গরম মশলা দিয়েছিলাম, দারচিনি, তেজপাতা আর এলাচ। তারপর দিয়েছি আদা, রসুন, জিরা, তারপর শুকনো মরিচ, পেঁয়াজ, সব কিছু অল্প অল্প পরিমাণে বাটা আমি দিয়ে দিয়েছি। তারপর স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তো মশলাটা ভালো করে কষানোর জন্য আমি কয়েকবার এখানে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তাহলে কিন্তু মশলা থেকে আর কোনো কাঁচা ফ্লেভার আসবে না। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এখন মশলার সাথে চিংড়ি মাছটা আমি কয়েক মিনিট এইভাবে নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিব। মোটামুটি 3-4 মিনিট কষানোর পর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা যেহেতু আমি ভুনা করব, তার জন্য কিন্তু খুব বেশি পানিরও প্রয়োজন নাই। আর চিংড়ি মাছটা কিন্তু রান্না হতে খুব বেশি একটা সময়ও লাগে না, তাই আমি এখানে অল্প করেই পানি দিয়েছি। এই তরকারিটা হতে আর খুব বেশি একটা সময় লাগবে না। তারপর ঝোলের ভিতরে ভালো করে বলক উঠে আসার পর আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ দিয়েছি। তো এটা আমি আস্তই দিয়েছি। তারপর দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি, এতে করে কিন্তু স্বাদের একটা ব্যালেন্স আসে। আর 2-3 মিনিটের মতো রান্না করলে আমার চিংড়ি ভুনাটাও হয়ে যাবে। তো পাশের চুলাতে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি ইলিশ মাছের পিসগুলো ভেজে নেওয়ার জন্য। তো ইলিশ মাছগুলো আমি হালকা করেই ভাজবো, খুব বেশি একটা ভাজবো না। তো এইদিকে কিন্তু চিংড়ি মাছটা আমার হয়ে গিয়েছে, তো চুলাটা আমি অফ করে দিব। ইলিশ মাছের পিসগুলো মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো একটা পিঠ ভেজে নেওয়ার পর আমি আবারও উল্টে দিচ্ছি। তো ইলিশ মাছ দিয়ে আজকে আমি বেগুনের তরকারি রান্না করব, তার জন্য মাছটা আমি হালকা করেই ভাজছি। তো এইভাবে হালকা করে ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে। আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের যে তরকারিটা রান্না করব, এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপিতে। সব সময় দেখতাম বাড়িতে কোনো মেহমান আসলে মা এইভাবেই বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করতো, আর এটাও খেতে অনেক বেশি মজার হতো। তো যারাই খেয়েছে তারাই কিন্তু অনেক বেশি প্রশংসাও করতো। সত্যি বলতে আমারও অনেক পছন্দের একটা তরকারি এটা, কিন্তু মাঝে মাঝে অ্যালার্জির জন্য দেখা যায় খেতে পারি না, কারণ বেগুনে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে। প্রথমে ভাবছিলাম ইলিশ মাছটা এমনি ভুনা করব, না হয় সরিষা ইলিশ করব, কিন্তু আমার ভাইয়াও যেহেতু আজকে আসবে, তো ভাইয়া একটু সবজি তরকারি খেতেই বেশি পছন্দ করে। বেগুন দিয়ে ইলিশ মাছই রান্না করেছি। তো এদিকে কিন্তু চিংড়ি মাছের ভুনাটাও আমার হয়ে গিয়েছে। তো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিল। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। শর্টকাট রেসিপিতে কিন্তু চিংড়ি মাছের এই ভুনাটা অসম্ভব মজার খেতে হয়। তো এখন আমি বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করব, তার জন্য আমি কড়াইতে প্রথমে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম। তারপরে দিয়েছি পেঁয়াজ আর মরিচ। তো পেঁয়াজ মরিচটা হালকা আমি একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি। তারপর পানিটা একটু বলক উঠে আসার পর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ। তারপর ভালো করে বলক উঠে আসার পর আমি আগে থেকে কেটে রাখা বেগুন দিয়ে দিয়েছি। তো বেগুনের ভিতরে আমি একটা আলুও একটু ছোট পিস পিস করে কেটে দিয়েছি। বেগুনের তরকারিতে এই আলুটা আমার আবার ভীষণ পছন্দ। তো বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে আসার পর এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়েছি সরিষা আর রসুন বাটা। এটা দেওয়ার পর সবকিছু আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু বেগুনটা মোটামুটি
মোটামুটি হাফ সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। বেগুনের তরকারিটা কিন্তু রান্না হতে খুব বেশি একটা সময়ও লাগে না, আর বেগুনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর বেগুনের তরকারিতে কিন্তু পানিটা অনেক কম লাগে, তো এটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে দিবেন। তারপর বেগুনটা 80% মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি জিরা আর পেঁয়াজ বাটা দিয়েছি। তো জিরাটা এরকম লাস্ট টাইমে দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তারপর সবকিছু একসাথে আমি ভালো করে নেড়েচেড়ে আবারও 1 মিনিটের মতো জাল করে নিব। এই সময়ে আমি তরকারির লবণটাও একটু চেক করে নিয়েছি সবকিছু ঠিক আছে কি। লবণের পরিমাণটা একটু কম থাকলেও কিন্তু সমস্যা নাই, কারণ ভাজা মাছগুলো এখনো আছে, ওইটা দিলে কিন্তু লবণটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো প্রথমে আমি মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে 2-1 মিনিটের মতো জাল করে নিব। তারপরে মাছের অন্যান্য পিসগুলো দিয়ে দিব, কারণ ওইগুলো হতে বেশি একটা সময় লাগবে না। মাছের পিসগুলো দেওয়ার পর আমি এই তরকারিটা আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এর বেশি রান্না করব না, তাহলে কিন্তু ইলিশ মাছটা ভেঙে যাবে। আর ইলিশ মাছটা কিন্তু খুবই নরম হয়, রান্না হতে একদমই কম সময় লাগে। তো এই সময় আমি একবার একটু আলতোভাবে নেড়ে চেড়ে তারপরে রান্নাটা করে নিব, আর বেশি নাড়াচাড়াও করব না। ইলিশ মাছের এই তরকারিতে আমি কোনো ধনিয়া পাতাই দিব না, কারণ আমার কাছে তো মনে হয় ইলিশ মাছের তরকারিতে ধনিয়া পাতা দিলে ইলিশ মাছের আর সেই সুন্দর ঘ্রাণটাই থাকে না। এই সময় আমি লবণটা আরও একবার চেক করে নিয়েছি, তো সব কিছুই পারফেক্ট ছিল। রান্নাটা হয়ে গিয়েছে, তো চুলাটা আমি এখন অফ করে দিব। তো পাশের চুলাতে আমি এখন মুরগির মাংসটা রান্না করে নিব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ আর গরম মশলা। তো সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো বাটা মশলা তো আমার আগে সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকেই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ আর লবণ, আর আমার কাছে মনে হচ্ছিল ঝালটা হয়তো বা একটু কম হবে, তার জন্য আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। তারপর মশলার ভিতরে অল্প করে পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো মুরগিটা আমার ভাবির জন্য রান্না করছিলাম, কারণ ভাবি আবার গরুর মাংস খায় না, এই জন্য মুরগিটা রান্না করছি। তো সে একটু ঝাল ঝাল তরকারি পছন্দ করে, তাই আমি সেইভাবেই রান্না করছিলাম যাতে তার পছন্দ হয়। মশলাটা একটু সময় নিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। তো তেলটা উপরে উঠে আসার পর আমি এখানে আগে থেকে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো মুরগির মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। তারপর এখন মুরগির মাংসটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। তো এইদিকে রান্না করতে করতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো একটু পরে আজান দিবে। তো এখনও ভাত তারপরে পোলাও এই দুইটা রান্না বাকি ছিল। আর গরুর মাংস তো আমি দুপুরবেলায় রান্না করে নিয়েছিলাম, তো ওইটা রান্না করতে গেলে কিন্তু আরও অনেক সময় লাগতো, কারণ গরুর মাংসটাও রান্না হতে অনেক বেশি সময় লাগে। তো এই রান্নাগুলোই করেছিলাম। তো এর পাশাপাশি মনে হচ্ছিল ডিম ভুনাটাও করি, কিন্তু ডিম ভুনাটা পরে আর করা হয়নি। তো এই রান্নাটা শেষ করার পরপরই তারা চলে আসে। তো ভাবি বলছিল আর কিছু করতে হবে না, সবার নাস্তার জন্য আমি ঝটপট নুডলস রান্না করে দিই, আর তারপরে আবার পোলাও আর সাদা ভাতটাও রান্না করে নিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি করে রাতের খাবারটাও সার্ভ করে দিই, কারণ ভাই আজকে রাতে আবার গ্রামে ব্যাক করবে, আর ভাবিরাও ভাইজির বাসায় চলে যাবে। তারপর সবাই খাওয়া দাওয়া করে চলে যায়। তো এর মাঝে আমি একদমই সময় পাইনি। তো সবাই চলে যাওয়ার পর আমি এখন খেতে বসেছিলাম। তো এটা মেয়ের বাবা আমাকে খেতে দিয়েছিল। সারাদিন আজকে এত বেশি গরম পড়েছে যে আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না। তারপর পোলার সাথে আমি একটু বেগুনের তরকারি দিয়েই খেয়েছিলাম। তারপর রাতের বেলা আর কোনো কাজ করিনি, যে তরকারিগুলো ছিল সবগুলো বক্সে করে আমি ফ্রিজে রেখে তারপরে ঘুমিয়ে পড়ি, কারণ অনেক বেশি ক্লান্ত ছিলাম। তো সবাইকে কি গিফট করা হয়েছিল সেগুলো পরবর্তী ভ্লগে দেখতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।